গাইবান্ধায় ৩ গরু চোরকে পিটিয়ে মেরেছে ক্ষুব্ধ গ্রামবাসী। একজনের পরিচয় নিশ্চিত, চোরের উপদ্রবে রাতভর পাহারা। গরুর মধ্যে গরু নাই, ওয়াল কেটে গরু বাকি নাই। চা থাকতে থাকতে ঘুম ধরে, কখন মেন ঘুম ধরে, ভয়ে খালি কল তুগুর তুগুর করে। আল্লাহ কখন মেন গরু কোনা নিয়ে। দিনাজপুর সদরের ১২ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথের অভিযান ছাড় দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হঠাৎ করে এখানে স্যার এখন আমাদেরকে এইভাবে পথে বসায় দিল, এখন আমরা কি করব? বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক। ভারী বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতির মুখে পড়েছে ২০৩ হেক্টর জমির রোপা আমন ক্ষেত। প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে, মাজা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে, দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটায় গেছে। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা। বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিনা চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ, চাপের মুখে তদন্ত কমিটি গঠন। রাস উৎসবের আমেজ মৌলভীবাজারে। মণিপুরি গ্রামে রাসলীলার প্রস্তুতি। সুন্দরবনের আলোর কোলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারব। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তাদের। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে। চোর সন্দেহে ৩ জনকে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আরেকজন মারা যান হাসপাতালে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘরের ইট খুলে 3টি গরু চুরি করে পালাচ্ছিল 8-10 জনের একটি দল। এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, ধাওয়া দেয় চক্রটির সদস্যদের। গরু ফেলেই পিকআপ নিয়ে বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে 3 জন। এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে, তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। ওয়াল কেটে গরু বাকি নাই। পরে আমি আশেপাশে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চুরি নিয়ে গেছে। পরে আশেপাশে মানুষ বাড়াইলে পরে নাসিরাবাদ খুব হই হল্লা হইলাম। পরে ওখানে যা দিয়ে যে চোর পুরো নামছে, অনেক মানুষ উঠছে, হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্কে আছেন তারা। গবাদি পশু হারানোর ভয়ে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন। মানে আশেপাশে প্রায় 20-30 বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। সবাই তো ভয়ে আছে, আতঙ্কে। ভয়ে খালি কল তুগুর তুগুর করে। আল্লাহ কখন মেন গরু কোনা নিয়ে যা, আমরা কি করে খামো? ওই গরুই আমার সম্বল। গণপিটুনির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এর আগে শনিবার ভোরের দিকে সুন্দরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহমাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপনের। গুলিবিদ্ধ ইয়াসিন ও নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ আরও জানায়, শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত। ডাকাতির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল বলে ধারণা পুলিশের। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে ভোলায়, এমনটাই বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভায় যোগ দেন হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ জনগণের কাছ থেকেই এসেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। দিনাজপুর শহরের 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে শুরু হয়েছে দখলকৃত জমি উদ্ধার কার্যক্রম। অভিযানের শুরুতে দখলদাররা আপত্তি জানালেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান। প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা। এর আগে সকালের শুরুতেই স্ক্যাভেটর, বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। তাদের অনেকেরই দাবি, ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা। 22 ফিট রাস্তা এর আগে আমাদেরকে দিছে স্যার, আমাদের ঘরের বারান্দা পর্যন্ত। এখন বারান্দা ওভারটেক করে এখানে একদম চলে গেছে আমার শোয়ার রুম সহ। বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো পেপারস থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক, আমাদের কোনো আপত্তি নেই। বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি, আর সামনে যেটা বেশি ছিল সেটা হচ্ছে সরকারি জমি। এরপর সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসে দুপক্ষ। আলোচনায় সড়ক প্রশস্তকরণের জন্য 120 ফুটের পরিবর্তে 85 ফুট প্রশস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরপর সরে দাঁড়ায় দখলদাররা। অভিযানে সহযোগিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে সকল স্তরের মানুষ। আমরা যৌথভাবে এখানে আলোচনা সাপেক্ষে এখানে আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি। বর্তমানে সড়ক জনপথ প্রশস্ত করতে 85 ফিট প্রয়োজন, সেই হিসাবে তাদেরকে আমরা আপাতত 85 ফিট ছেড়ে দিচ্ছি। 1942 সালে ব্রিটিশ সরকারের অধীনে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল, তবে রেকর্ডভুক্ত হয়নি। সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচার চালানো হয়। আগে থেকে বিজ্ঞপ্তি দেয়ায় গত 2 দিন ধরে অনেকেই নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। তবে ব্যবসায়ীদের দাবি, সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করে উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হবে। দলিলকৃত জমি, খাজনা খারিজকৃত জমি, এই জমিগুলো ভোগ দখল করে আসতেছে। সেখানে আজকে 85 ফিট আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্ট, এবং আমি মনে করি পুলহাট যে একটা বিজনেস হাব ছিল সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। সড়ক বিভাগ জানায়, সময় দেয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয়ায় শুরু হয় অভিযান। রোডসের রাইট অফ ওয়ে হলো 120 ফিট, 120 ফিট। হ্যাঁ, সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য 80 থেকে 85 ফিট লাগবে। সেজন্য আমরা 85 ফিটই এখন উচ্ছেদ করব।
12 কিলোমিটার এলাকায় চলবে উচ্ছেদ অভিযান। প্রথম দিনে মূল বাণিজ্যিক এলাকার 1.5 কিলোমিটার অংশ উদ্ধার হয়েছে। আগামীকাল আবারও শুরু হবে অভিযান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনাদের তিনজনের এই একই প্রশ্নটা ঘুরে ফিরে একই রকম, একই প্রসঙ্গে। এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে কোনো কিছু বলার নেই। আমাদেরকেও অপেক্ষা করতে হবে আইন মন্ত্রণালয় থেকে। আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে। যেটা আচ্ছা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনও করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো, আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে। কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন, যদি কেউ কোয়ালিফাই করেন, আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। এটা তো আমি বলছি যে ভাই, আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই। একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন, তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য। তখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বোধহয় একটু বলা প্রয়োজন, যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে। দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক। একটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন। মূলত বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে, এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন। অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা, এই অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা যে আগামী 16ই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি। তার মানে 16ই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছর এর ঊর্ধ্বে, কেন এটা বলছি যে আমরা 16 বছর এবং তদূর্ধ্ব বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান, তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয়। কাজেই কিন্তু তারা তো ভোটার না, কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী 18 বছর না হলে ভোটার হবেন না। কাজেই আমি যদি বলে ঢালাইভাবে বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার, কথাটা অর্ধসত্য। দর্শক, নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় উপজেলার চেরাগালি ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও স্থানীয় তাজুল সোয়ালের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরও করা হয়। সংঘর্ষে আহত হয় সালাউদ্দিন ব্যাপারী সহ কয়েকজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। 2 জনকে আটক করেছে পুলিশ। গত 2 দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার 25 থেকে 30টি গ্রামের বিস্তীর্ণ আমনের ক্ষেত। ডুবে গেছে শীতের সবজি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি সহ পানি নিষ্কাশনের কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত শুক্র শনিবার রাজশাহীর তানোরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। 212 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার 25 থেকে 30টির বেশি গ্রাম। ধান ক্ষেত ডুবেছে পানিতে। কাঁচা ধান তো নষ্ট হয়েইছে, দ্রুত পানি নামানো গেলে পুরো ফসলই পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা। ডুবে তো গেছে, কিছুই তো নাই, ধান চাল সব তো ডুবে ভাসে চলে গেছে। পানিতে ধানের সমস্যা হচ্ছে, ডুবে সব আকাকার হয়ে গেছে। কত কষ্ট করে তুলছি ধান। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। গতকালকে রাস্তাতে 1 মাজা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন।
পানিতে তলিয়ে গেছে আগাম নতুন আলু ও শীতকালীন সবজির ক্ষেত। কৃষকরা বলছেন এমনিতে বরেন্দ্র অঞ্চলের জমি উঁচু হওয়ায় পানিতে ডোবে কম, আর এই মৌসুমে তো এমন বৃষ্টি একেবারেই অপ্রত্যাশিত। ফলে এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা। কৃষকের মজুরিও বেশি এই বছর, মানে আলু তো এক ক্ষতি হলেও ধানে তার এক ক্ষতি দিয়ে একবারে সব মিলে একবার একাকার, প্রচুর পরিমাণে লসের ভিতরে পড়েছে এবার। প্রচুর ক্ষতি ভাই, খ্যার নষ্ট, ধান নষ্ট, পাকা ধান আমরা কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কেউ 2 দিন পর কেউ 1 দিন পর কাটবে, এরকম অবস্থায় ভাই এই ধানগুলো সব ডুবে গেছে। শতাধিকের বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন 2 উপজেলার মৎস্য চাষিরাও। 200-300 পুকুর ডুবছে এলাকায়, সব মাছ চলে গেছে, মাছ তো কারো নাই, সব মাছ বিলে নদী খাড়ি এগুলো চলে গেছে। বন্যায় এপার থেকে পানি চাপ আসে এসে সব ভাঙ্গা চুরাইলে চলে গেল। এলাকা পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা জানান তানোর উপজেলায় মোট 203 হেক্টর রোপা আমন ধান ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, পানি নিষ্কাশনেও করা হচ্ছে সহায়তা। আমরা তাদেরকে যেটা মূলত বলছি যে আপনার জমি থেকে পানি বের করার জন্য, এবং এটা এককভাবে সেটা সম্ভব না, এটা হচ্ছে সামাজিকভাবে করতে হবে, এবং তার ফলে গ্রামের সকলে মিলে যাতে যেই জায়গাগুলো পানি নামার সেই জায়গাগুলোতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটা সামষ্টিকভাবে যাতে তারা করে থাকে এই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ বলছে 2 দিন 2 উপজেলায় 357 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যাতে 700 হেক্টর জমিতে পানি ঢুকে পড়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। বগুড়ার গাবতলীতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আমরা এই বিষয়ে একটু জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, একটু বিস্তারিত জানতে চাই, একজন নিহত হয়েছেন, পুলিশ নিশ্চয়ই সেখানে গেছেন, কি অবস্থা সেখানকার? লোপা, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালি গ্রামে, এবং আজকে দুপুরের পরে এই এলাকার একটি বাড়িতে নাসিমা বেগম নামের এক নারী, তার বাড়িতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং এরপরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আসলে যতটুকু জানতে পেরেছি যে নাসিমা দীর্ঘদিন ধরে আসলে তিনি এই এলাকায় মাদকের সঙ্গে যুক্ত, এবং তিনি এখন একটি মামলায় আসলে জেলেও রয়েছেন। তার স্বামী আসলে ঘটনার সময় উপস্থিত ছিল, এবং আতাউর রহমান নামে একজন, যার বাড়ি কুমিল্লা, তাকে কিন্তু সে আহত অবস্থায় কিন্তু সে এই বাড়িতে এখনো রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সে কিন্তু আটকও রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তারা একটি ককটেল বিস্ফোরিত হবার খবর আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং সেই বিস্ফোরণে কিন্তু আতাউর রহমান আহত হয়েছে, এবং সেই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। অন্যদিকে মূলত দুপুরের পর থেকে বোম ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা হচ্ছিল, এখানে অপেক্ষা চলছিল। কিছুক্ষণ আগে বোম ডিসপোজাল ইউনিট এখানে কিন্তু এসেছে, এবং সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, এবং তারা কিন্তু ভিতরে আরও 4 থেকে 5টি ককটেলের তারা সন্ধান পেয়েছেন, এবং এই ককটেল তৈরির যে সরঞ্জাম সেগুলোও কিন্তু তারা পেয়েছেন। এখনও তারা ভেতরে আসলে তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করছেন, এবং পুলিশ, গাবতলী থানা পুলিশ যেটি বলছে যে এই যে আটক যে আতাউর রহমান, যে আসলে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে, তার নামে কিন্তু 4টি মামলা রয়েছে। পুলিশ তার যে মামলার রেকর্ড সেটি তারা পর্যালোচনা করে দেখেছেন যে তার নামে 4টি মামলা রয়েছে। তার বাড়ি আসলে কুমিল্লায়, এবং পুলিশের প্রাথমিক ধারণা নাসিমার স্বামী এবং অন্য কয়েকজন মিলে এই আতাউর রহমানের সঙ্গে আসলে এই ককটেল তৈরির কাজটি করছিলেন, এবং সেখানেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আতাউর রহমান আহত হন। লোপা। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নেত্রকোনায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এই নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করে খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক, শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার।
নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালো লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও। সে মানে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নেই। কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শুধু রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, জেলার বেশিরভাগ বিদ্যালয়েই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা। সহকারী উপজেলায় শিক্ষা অফিসারের সংখ্যা কম, অনেক শূন্যপদ আছে, এগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দিয়া তদারকির সংখ্যা বাড়ানো দরকার। এই অবকাঠামোর এই পরিবর্তন অবস্থার জন্য এখানে স্টুডেন্টের এটা কম, চাহিদাটা কম। বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কারো পরিবর্তে কোনো শিক্ষক রাখার সুযোগ নেই। শিক্ষক মনে করেন যে 5 জন আছে, আমার মানে প্রয়োজন আছে বা আমার সংস্থান আছে, আমি হয়তো আরেকজনকে পার্ট টাইমের জন্য রাখতে পারি। অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং বিভাগীয় মামলা হয়, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রক্সি শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালাচ্ছে, এটা খুবই লজ্জাজনক এবং উদ্বেগজনক। এরকম যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই, তাহলে অবশ্যই শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমরা আছি, সবাই মিলে এটার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আইনগতভাবে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদি আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। নেত্রকোনায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1314টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য 599টি বিদ্যালয়ে। জারিন অর্নি, যমুনা নিউজ। শিক্ষার্থীর সংখ্যা 30,000, অথচ তাদের ন্যূনতম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হয়নি বরিশাল সরকারি বিএম কলেজে। সম্প্রতি বিনা চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিষয়টি সামনে এসেছে। এতে বেশ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চাপের মুখে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে বছরে 6 লাখ টাকা তোলে কর্তৃপক্ষ, যা কোনো কাজেই লাগে না। অধ্যক্ষ বলছেন দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথাও। বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রুমানা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুমানার চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি শিক্ষকরা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানার। এ ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলার অভিযোগ রুমানার অভিভাবক ও সহপাঠীদের। অন্তত 2 ঘন্টা ধরে সে ছিল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটা তো করার ক্যাম্পাসে সুযোগ নেই, তো তাকে তাৎক্ষণিক হসপিটালে পাঠায় নেয়। যে একটা লেন্দি সময়, এটাও ওর শারীরিক অবস্থা আরও খারাপ করছে। যদি প্রাথমিক অবস্থায় নেওয়া যেত তাহলে হয়তো আমাদের মাঝেও থাকতো। তারা কোনো কিচ্ছু করে নাই, মানে এটা অবহেলা করে রাখছে। 3 ঘন্টার পর তারা আমার লোকজন বরিশালে ছিল, তাদেরকে ফোন দেওয়াইয়া তাদেরকে পাঠাইছি, তারপর তারা নিয়ে সদর হাসপাতালে গেছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সেমিনার কক্ষে প্রায় 3 ঘন্টা অচেতন অবস্থায় পড়েছিলেন রুমানা আক্তার। দ্রুত হাসপাতালে নেওয়া তো দূরের কথা, দেওয়া হয়নি প্রাথমিক চিকিৎসাও। সরকারি বিএম কলেজে শিক্ষার্থীর সংখ্যা 30,000। প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চিকিৎসা খরচ বাবদ 20 টাকা করে নেয় কর্তৃপক্ষ। চিকিৎসা খাতে কলেজের বাৎসরিক আয় 6 লাখ টাকা। অথচ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা প্রদান কিংবা দ্রুত হাসপাতালে নেয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে।
আল্লাহ না করুক আমার যদি কিছু হয়, সেটা নিয়ে যে কলেজ কর্তৃপক্ষ কোনো তাৎক্ষণিক ব্যবস্থা আমাকে চিকিৎসা দিতে পারবে এমন কোনো ফ্যাসিলিটি আমাদের কলেজে নেই। একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, যে একটা স্টুডেন্ট অসুস্থ হলে যেন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া যায়। একটা প্রাথমিক চিকিৎসা যেন দেওয়া যায়, এইটুক ব্যবস্থা থাকা উচিত। কলেজ অধ্যক্ষ বলছেন, রুমানার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক নিয়োগ ও অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে আশ্বাস দেন তিনি। তদন্ত করার জন্য 3 সদস্যের একটা কমিটি করেছি, সেই কমিটি কাজ করছে, কাজ করে তারা রিপোর্ট দেবে। চেষ্টা করবো একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সরকারের কাছে আবেদন করব যাতে যদি একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেওয়া হয়। রুমানার চলে যাওয়ার ঘটনাটি বিএম কলেজে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ বলছে সচেতন মহল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাস উৎসবকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৌলভীবাজারের মণিপুরি গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া। সুন্দরবনের আলোরকোলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি। প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে। এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না। রাস উৎসবের আমেজ এখন চারপাশে, নাচের তালে মুখরতা, কিশোরীরা তাল মেলাচ্ছে ঢোল আর সুরের ছন্দে। প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব। রাধাকৃষ্ণ, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে 3 শতাধিক শিশু কিশোর। ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার 18টি মণিপুরি গ্রামে চলছে মহড়া। এইবারে রাসলে আমার পারফরমেন্স খুব ভালো হবে, আমি এই প্রত্যাশা করি। আমি গোপী হিসাবে উপস্থাপনা করছি, আর এই রাসলে আমাদের অনেক বছর ধরে চলিত। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারবো। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোরকোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব। 5 নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও 2 দিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন। মোংলা বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে জনমানব শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজী কালুর পূজা এবং সমুদ্রের পানিতে পুণ্য স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা। এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি। লক্ষ লক্ষ দর্শনার্থী পূর্ণ স্নান করার জন্য এখানে উপস্থিত হয়। দেশ বিদেশ থেকে তারা চলে আসে। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম। স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি। জেলা থেকে বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। বিভাগীয় পর্যায়ে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এই পূজাকে কেন্দ্র করে যাদের ওখানে ডিউটি থাকবে সবার সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। প্রায় 150 বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে রাস উৎসব হয়ে আসছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে, তাই আগামী বিশ্ব ইজতেমা নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে জুবাইরপন্থী ও সাতপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত আছে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে।